সংস্কার নিয়ে অনেক কথা, কিন্তু আমার যেটি জানতে চাওয়া সেটি হচ্ছে যে মূল টানাপোড়েনটা কোথায় সংস্কার নিয়ে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো। আপনি তো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন, আপনাদের প্রস্তাবনা দিয়েছেন। পুরো সংস্কারের পরে নির্বাচন নাকি আংশিক সংস্কারের পরে নির্বাচন? ধন্যবাদ আপনাকে। আমি যারা আলোচক তাদের ধন্যবাদ জানাচ্ছি, এই রাতে যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি যদি জিনিসটাকে খুব সহজ করে বলতে চাই তাহলে আমার বুঝটা এটা হয়েছে যে সরকার নামক এখন যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের মধ্যে কোনো চিন্তারৈক্য আসলেই নাই। অবশ্য চিন্তারৈক্যটা একটু চিন্তা করে দেখলে আমি আশাও করি না, কারণ একটা হয় একটা রাজনৈতিক দল থাকলে তাদের মধ্যে নানা চিন্তার থাকে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে একটা চিন্তাকেই সামনে নিয়ে যায়। কিন্তু এইখানে সেইটা একেবারেই আমি দেখতে পাচ্ছি যে নানা মত থাকার পরও তারা যে একটা এক চিন্তা করে আগাবে, সেইটাই প্রধান সংকট বলে আমার কাছে মনে হয়েছে। যার জন্য বিভিন্ন সময়ে এই সংস্কার, ভোট, রাজনীতি এইটা নিয়ে সংকট অনেক বেশি ঘনীভূত হচ্ছে। কেন, আমি যদি ছোট করে জিনিসটাকে বলি, দেখুন আমার ধারণা যে, কারণ এইখানে তো অনেক উপদেষ্টা আছেন, তার অনেক বেশি লেখাপড়া জানেন। আমরা মাঠে রাজনীতি করলেও এইখানে যারা আছি, সালাম ভাই আমাদের সিনিয়র, কিন্তু আমাদের থেকে তো অনেক লেখাপড়া জানা মানুষ। আসলে আলাপ করলে আমার ধারণা এই পয়েন্টে কেউ দ্বিমত করতে পারবে না। সেটা কি, যে সংস্কার ওই যে করে তারপরে যখন কথাটা আসে, আসলে সংস্কার কি কখনো শেষ হয় নাকি? কথা সোজা। দুনিয়া যদি এক অর্থে কথাটা কেমনভাবে কেউ নেবেন যায় না, দুনিয়া যতদিন থাকবে সংস্কার নামক যে জিনিসটা, ওটা কিন্তু তার একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আপনি তো তার কখনো দাড়ি টেনে দিতে পারেন না। সুতরাং ওই প্রথম কথাটাই তো কারেক্ট না, যে সংস্কার করে তারপরে নির্বাচন হয়ও না, এবং দেখবেন যুক্তিতর্ক দেখলে এটা হবে না। কিন্তু যেখানে দাঁড়িয়েছে মনে হচ্ছে সেটা হচ্ছে কি, ওনারা মনে করছেন কেউ কেউ, আমি কেউ কেউ বলবো, কারণ দেখবেন যে ওদের মধ্যে চিন্তার নানা পার্থক্য আছে, কতকগুলো কাজ ওনারা সুনির্দিষ্টভাবে শেষ করতে চান, তারপরে নির্বাচন করতে চান। তার একটা উদাহরণ দিই, হয়তো এটা কারেক্ট নাও হইতে পারে, আমি বোঝার জন্য বলি। কারোর মাথায় ঢুকছে যে পুরো সংবিধান তারা মনে করছে একটা রিরাইট করতে হবে। এখন এটা ব্যক্তিমত থাকতেই পারে, কিন্তু রিরাইট তো ইচ্ছা করলে করা সম্ভব না, তারও তো একটা নিয়ম কারণ আছে। এগুলো সব বহুল পুরনো আলোচনা। এমনকি কোথাও যদি ধরেন আমরা এখন প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এটা করিও কোনো কোনো পয়েন্ট, কিন্তু সেটা তো পুরো লেখা তো সম্ভব না, মানে পুরোটা সম্ভব না। কোনো জরুরি কাজে যদি করি, সেটাও আগামী পার্লামেন্টে তো ওকে করাতে হবে। কিন্তু কারোর মাথায় যদি এটা ঢুকে থাকে এবং তারা যদি মনে করে আচ্ছা ওইটা করার জন্যে দরকার হলে একটা গণভোট করব, গণভোটের পরে আমরা একটা সংবিধান সংস্কারের কথা বলে গণভোট করব, সংবিধান সংস্কার অমুক করব তমুক করব, এইটা একেবারেই অন্তর্বর্তীকালীন সরকার এক নম্বর দায়িত্বে পড়ে না, দুই নম্বর ওনারা করার দিকে যেতে পারবেন না। আপনি অন্য কোনো যুক্তি না দিলে একটা যুক্তি বলতে পারি, 4.5 মাস হয়ে গেল, যে সরকার আছে জনগণকে তো শান্তি দিতে হবে, দিতে পেরেছে? পারে নাই। তাহলে ওনারা যদি আরও কতগুলো ভালো কাজের জন্য একটু সময় আমরা দিতেও চাই, ইচ্ছা করলে আমরা পারা যাবে না। কিন্তু আমি মনে করি কাউন্টার পোজ করার কোনো দরকার নাই। আমরা পরিষ্কার করে যেটা বলেছি প্রথম দিন, যে হ্যাঁ বাস্তবে অন্য সরকারের মতো তার কাছ থেকে কিন্তু আমরা 3 মাসে নির্বাচনের বাড়ি চলে যান তা আমরা মোটেই চাই না। আমরা চাই দীর্ঘদিন ধরে এই যে স্বৈরাচারী ব্যবস্থা যে কায়েম হওয়ার সুযোগ হয়েছে, তারা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, আপনারা নিজেরা যে টিম করেছেন, আমরা সেটা নিয়ে হয়তো এখনও মন্তব্য করছি না, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমত্য, এটা ইউনূস সাহেব আমাদেরকে বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে বলেন, ধরেন কথার কথা উদাহরণ দিই, জনপ্রশাসন, তারা চিন্তা করলো যে 100টা তারা প্রস্তাব দিল, তার মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের ধরে নিলাম 25টা পয়েন্টে আমরা একমত হলাম। আমি সব বলছি ওকে, তাহলে 25টা পয়েন্ট আপনি বলেন যে ঐক্যমত্য হয়েছে, বাকিগুলো আমাদের রিকমেন্ডেশন। আশা করি এই 25টা পয়েন্টে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলেন, যে ক্ষমতায় যাবেন করবেন, ক্ষমতায় না গেলে অবশ্যই করা উচিত। আমরা ওত করব জনগণের সামনে, আর কার সামনে, আর বাকিগুলো ঠিক আছে তাদের রিকমেন্ডেশন বলুক, যে যাবে দেখবে। আর আমরা মনে করি এই কাজ যদি 25টার মধ্যে উনি পারে, এই সময় যে কটা শুরু করতে পারে করুক, আমাদের তো আপত্তি নেই। আমরা যদি কোনোটায় সময়ের মধ্যে মেলে সম্পন্নও করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু যে কাজটা করতে হবে এই সময়ে, একটা যতটুকু প্রয়োজন পুরো সংস্কার, আমি যতটুকু প্রয়োজনে পুরো সংস্কার বলছি, প্রয়োজন বলে আমি কিন্তু আগামীতে আরও হবে এটা রেখে দিলাম, সেটা হচ্ছে একটা নির্বাচন ব্যবস্থার এমন সংস্কার করতে হবে যাতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়। ওইটুকের ব্যাপারে আমরা কিন্তু বলেছি, সেক্ষেত্রে আমাদের কথা সোজা, বারবার বলেছি, আজকেও আমি ফাইনালি বলি,
ধরুন ওনাদের এই যে সংস্কার কমিটি এবং ওনারা মিলে একটা প্রস্তাব করলো যে এই মিনিমাম আমাদের কাছে রাজনৈতিক দল আলোচনা আসলো যে ভাই এই 22টা পয়েন্ট সংস্কার করলে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। ওনারা বললেন ওকে, আমরা যদি রাজনৈতিক দলগুলো অধিকাংশ ঐক্যমত্য হয়ে বলি যে না রে ভাই এই 22 পয়েন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না, এর জন্য 25 পয়েন্ট লাগবে, আমরা বাড়িয়ে দিলাম। তা 22 পয়েন্টে ওনারা কথার কথা 3 দিন চেয়েছে, তা 25 পয়েন্টে যদি 4 দিন লাগে, আমার ধারণা এই রাজনৈতিক দলগুলোকে কথা বলেন কেউ আমরা দ্বিমত করব না, 4 দিন সময় দেবো। আবার যদি দেখি 22টা পয়েন্ট দরকার নাই, 17 পয়েন্ট করেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, আমরা বলবো ওকে 17 পয়েন্ট আপনি কিভাবে বাস্তবায়ন করবেন করেন, তাতে যদি 3 দিনে হয় হবে, নাহলে 2 দিনে হবে, নাহলে 4 দিনে হবে, কোনো আপত্তি নেই। তাহলে কিন্তু পুরো জিনিসটা স্বচ্ছতার সাথে থাকলে এবং অন্য যে সংস্কারের প্রস্তাব যেটা ঐক্যমত্যের ভিত্তিতে ওনারা কাজটা শুরু করুক, তাহলে দেখবেন যে রাজনৈতিক দল, ছাত্ররা এবং অন্যদেরকে আস্থায় নিয়ে আপনি যথাযথভাবে কাজটা করতে পারবেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শুধুমাত্র নির্বাচনের জন্য তারা সংস্কার করতে চায় না, একটি না, কিন্তু আমরা কিন্তু খালি নির্বাচনের কথাটাও বলি নাই, কিন্তু আমি কিন্তু বলেছি ওনারা যে কটা করেছে সংস্কারের সে কাজগুলো করুক। কিন্তু এই কথা আমি আজকে বলছি কারণ এই কিছুদিন ধরে বলছি, আমার একটা আত্মসমালোচনা আছে। আমার মনে হয় এটা সালাম ভাই আমি সবার উদ্দেশ্যে বলছি যে এটা আমাদের বিবেচনা করা উচিত ছিল, অন্ততপক্ষে আমি তো আমার কথা বলি যে আমরা যেদিন গেলাম ওনাদেরকে বলা উচিত ছিল যে আপনি প্রথমে অন্য সংস্কার বাদ দিয়ে একটা বাজার ব্যবস্থার সংস্কারের কমিটি করেন এবং কি কি করতে চান দ্রুত করে বাজারকে নিয়ন্ত্রণের কাজ করেন। দেখেন বাজার নিয়ে সংস্কারের কথা হয় নাই, একেবারে হজবরলা, সেই পুরনো হাসিনার ব্যবস্থা পুরনো ব্যবস্থা বহাল রেখেছে, জিনিসপত্রের দাম কিন্তু আপনি নাগালের মধ্যে নাই এবং আপনি এটা ভাঙতেই পারছেন না। বৈষম্য বিরোধীর কথা হলো, তো ওনাদের তো একটা কমিটি করা উচিত যে অন্ততপক্ষে তারা ঠিক করে যাক বাংলাদেশে কোথায় কোথায় বৈষম্য আছে এবং কি কারণে বৈষম্য হচ্ছে। তা রাজনৈতিক দলগুলো সেটা যদি আমরা ঐক্যমত্য যে পয়েন্টে হতে পারতাম, না হলে অসুবিধা নেই, ওই রিকমেন্ডেশন রাখলে কিন্তু আগামীতে যে সরকার আসুক বা রাজনৈতিক দলগুলো আমরা বৈষম্য নিরসনে আন্দোলন করতে পারতাম। কারণ এইবারের আন্দোলনের একটা অন্যতম আকাঙ্ক্ষা তো বৈষম্য মুক্ত করা, বরঞ্চ এই ধরনের সুনির্দিষ্ট কতগুলো জায়গায় শুরুতে আমার কাছে মনে হচ্ছে আমাদের আরও বেশি সুনির্দিষ্ট নজর দেওয়া প্রয়োজন ছিল। সেইটা এখন আমরা আমাদের ভয়েস তুলে ধরবো। সরকার যতদিন আছে আমরা আশা করব এই কাজের কথা কেন বলছি জানেন, ওই কথা আবার রিপিট করি, মানে ওই কথাই আমি শুরু করেছিলাম শেষ করি, এই কিছু কাজ যদি তারা করে জনমনে শান্তি না দিতে পারে, ওই যে যদি যে নির্বাচন ব্যবস্থা যেটা আমরা বলছি যেটা আমল সংস্কারের নির্বাচন দাও, ওইটাও তো ঠিকমতো করতে পারবে না। তার মানে শেষ বেলায় এই কাজ যদি ওনারা সুষ্ঠুভাবে না করতে পারে তাহলে হাসবে কে বলেন, অতীত শক্তি হাসবে কে, এই যে দীর্ঘদিন অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠেছে অপশক্তি হাসবে কে, আধিপত্যবাদী মানে বিদেশি যারা পাশে আছে এবং সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু এমন হাসি হাসবে যে বাংলাদেশটাকে একটা আরও খারাপ জায়গায় ফেলে আমরা দিতে পারলাম, যেটা আমাদের কাঙ্ক্ষিত মোটে না। আপনি দেখবেন অন্যান্য বিভিন্ন বিদেশের মাধ্যম কিন্তু এই সমস্ত প্রেডিকশান তারা নিয়ে আসছে, তারা প্রেডিকশান তো এমনি এমনি আনে না, কিন্তু এই কারণে আরও বেশি সতর্ক হয়ে আমাদের বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে দায়িত্বশীল আচরণ করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে।